প্রায় 5 মিলিয়ন বছর আগের কথা। তখনও পৃথিবীর কোনো চিহ্ন নেই, আছে শুধু সূর্য এক নবজাতক নক্ষত্র রূপে, চারিদিকে ঘিরে আছে ধুলোর মেঘ। পৃথিবী তখনও জন্মগ্রহণ করেনি। সময় গড়াতে থাকে, মহাকর্ষ শক্তি ধূলিকণাগুলোকে টেনে এনে তৈরি করে ক্ষুদ্র পাথরখণ্ড। অবিশ্বাস্য হলেও সত্য, একটি গ্রহের মতো জটিল কিছু তৈরি হয় শুধু ধুলো আর পাথর থেকে। কোটি কোটি বছর মহাকর্ষ সেই পাথরগুলোকে একত্র করে গড়ে তোলে পৃথিবী। সূর্যকে প্রদক্ষিণ করা অন্তত শতাধিক গ্রহের একটি আমাদের এই পৃথিবী। কিন্তু 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল আজকের এই সবুজ শ্যামল পৃথিবীর মতো নয়, বরং নরকের মতো একটি জায়গা। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ছিল প্রায় 2000 ডিগ্রিরও বেশি। কোনো অক্সিজেন ছিল না, শুধু কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আর জলীয় বাষ্প। এতটাই উত্তপ্ত আর বিষাক্ত ছিল পরিবেশ যে আমরা যদি একটু কাছেও যেতাম, কয়েক সেকেন্ডেই দগ্ধ হয়ে যেতাম আর শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়তাম। এই নবজাতক গ্রহটি ছিল ফুটন্ত তরল শিলার এক গোলক, লাভার অন্তহীন সমুদ্র। ঠিক তখনই একটি বিশেষ ঘটনা ঘটে। থিয়া নামের এক তরুণ গ্রহ সোজা পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে। তবে এটিকে আমরা একটি সংঘর্ষ হিসাবে দেখতে পারি এবং এই সংঘর্ষ পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে এই থিয়া নামের একটি গ্রহ আকারের বস্তুর সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষ থেকেই চাঁদের জন্ম হয়। একই সঙ্গে এই ঘটনাই ব্যাখ্যা করে কেন পৃথিবীর লোহা নিকেল কোর অর্থাৎ আয়রন নিকেল কোর প্রত্যাশার তুলনায় কিছুটা বড়। পৃথিবীর মোট ভর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা খুব অল্প আগেই লক্ষ্য করেন যে পৃথিবীর কোর আর আকারের তুলনায় অস্বাভাবিকভাবে বড় তার কোরটি। অন্যদিকে চাঁদের দিকে তাকালে দেখা যায় তার কোর খুবই ছোট, যা নাই বললেই চলে। অথচ তত্ত্ব অনুযায়ী চাঁদেরও একটি কোর থাকার কথা ছিল। থিয়ার সঙ্গে সংঘর্ষের মডেলে দুইটি বিষয়কেই একসাথে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। We also see the other impacts and other indicators of large impacts within the solar systems. We see that, for instance, Mercury mantle is mostly missing, and we see that Uranus and Pluto have very, very strange axial tilts. যাই হোক, থিয়া নামক গ্রহটি ধেয়ে আসছে সেকেন্ডে প্রায় 10 কিলোমিটার বেগে, যা একটি গুলির থেকেও প্রায় 20 গুণ বেশি গতিসম্পন্ন। অনুপ্রবেশকারী এই গ্রহের সংঘর্ষ পৃথিবীর পৃষ্ঠকে পুরোপুরি বিকৃত করে ফেলে এবং এর সাথে সংঘর্ষ অভিজাত তরঙ্গ মুহূর্তেই পুরো গ্রহ জুড়ে ছড়িয়ে পড়ে। মনে হয় যেন দুই তরুণ গ্রহ তরল আগুনে গলে গেছে। ট্রিলিয়ন টন ধ্বংসবিশেষ ছিটকে যায় মহাশূন্যে এবং থিয়া এর কোর পৃথিবীর সঙ্গে মিশে যায়, আর থিয়া এর ক্রাস্ট এবং ম্যান্টেল মহাশূন্যে ছিটকে পড়ে। এই ছিটকে যাওয়া উপাদানগুলো পৃথিবীর চারপাশে একটি রিং তৈরি করে, ঠিক যেমন স্যাটার্নের রিং, এবং পরে এই ছিটকে যাওয়া উপাদানগুলো একত্র হয়ে মাধ্যাকর্ষণের টানে ছোট ছোট সংঘর্ষের মাধ্যমে ধীরে ধীরে একটি নতুন প্ল্যানেটারি বডি তৈরি করে। সেটি আমাদের আজকের চন্দ্র বা চাঁদ। এবং একই সময় এই সংঘর্ষ পৃথিবীর ঘূর্ণন অক্ষকে প্রায় 20 ডিগ্রি হেলিয়ে দেয়, যা আজকের অবস্থান নির্দেশ করে। এই ঘটনাটি পৃথিবীর উপরে থিয়ার একটি বড় প্রভাবের প্রমাণ দেয় এবং হাজার বছরের মধ্যে মহাকর্ষ সেই ছড়িয়ে থাকা টুকরোগুলোকে একত্র করে গড়ে তোলে লাল উত্তপ্ত ধুলো আর পাথরের এক বলয়, যা পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। এই বলয় থেকেই জন্ম নেয় 2000 কিলোমিটারের বেশি প্রশস্ত এক বিশাল গোলক। এটাই আমাদের চাঁদের জন্ম। কিন্তু তখনকার চাঁদ আজকের চেয়ে অনেক কাছাকাছি অবস্থানে ছিল পৃথিবীর। মাত্র 14,000 মাইল দূরে, যেটি আজকে প্রায় 2.5 লক্ষ মাইল দূরে অবস্থান করছে, সেটি তখন মাত্র 14,000 মাইল দূরে অবস্থান করছিল। এরপর এই বিস্ফোরণের পরে চারিদিকে ধুলোর মেঘ জমে যায় এবং আস্তে আস্তে শীতল হতে থাকা পৃথিবীর উপরে সূর্য ওঠে আর মাত্র 3 ঘন্টার মধ্যে অস্ত যায়। পৃথিবীর তখন এত দ্রুত ঘুরছে যে একটি পূর্ণ দিন হতে মাত্র 24 ঘন্টার জায়গায় 16 ঘন্টা লাগত, মাত্র 6 ঘন্টা লাগতো। একটি পূর্ণ দিন হতো তখন মাত্র 6 ঘন্টায়, এবং এইভাবেই দিনগুলো দ্রুত পেরিয়ে যেতে থাকে। এইভাবে 6 ঘন্টার ব্যবধানের মধ্যে দিয়ে দিনগুলো দ্রুত পেরিয়ে যায়, কিন্তু পৃথিবীর পরিবর্তন ঘটতে থাকে খুব ধীরে। আমাদের গ্রহের গঠন বোঝার জন্য আমাদের সময়কে দ্রুত এগিয়ে নিতে হবে কোটি কোটি বছর সামনে। আমরা এবার চলে আসবো
3.9 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবীতে শুরু হয়েছিল উল্কাপাত। এগুলো ছিল সৌরজগৎ গঠনের সময়কার অবশিষ্ট ধ্বংসাবশেষ। উল্কার ভিতরে ছিল স্ফটিক লবণের দানার মতো দেখতে কিছু জিনিস, আর সেই স্ফটিকের ভিতরেই ছিল ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু। এইখান থেকেই শুরু হলো পৃথিবীর পানি অর্থাৎ জীবনের প্রধানতম উপাদানের গল্প লেখা। These deadly missiles could contain the vital ingredients for life on Earth. Only a small amount of water exists inside each meteorite. Only a small amount of water exists inside each meteorite. But as they bombard the Earth for over 20 million years, pools of water grow. The Earth's core remains molten, but its surface has cooled enough to form a crust. So every ship, every puddle, every drop of water in every ocean is billion of years old, and it may have traveled millions of miles to reach us, carried inside a meteor by this time. The earth looks more familiar, by this time the earth looks more familiar, but it is still a dangerous place. Winds are faster than the most destructive hurricanes today. It's a mega storm wiped up by the planet's rapid rotations. The moon is so close to Earth that its gravity is overwhelmed, creating huge tides that race across the planet's surface. The moon is so close to Earth that its gravity is overwhelmed, creating huge tides that race across the planet's surface. But over time, the moon moves away, the waves calm down, and the planet spins slower. Then, 700 million years after planet's birth, life-giving water covers its surface and scattered throughout are tiny islands. They seem to have appeared nowhere. So how did they get here? Molten rock bursts through the earth crust and rises up through the oceans. Over time the lava cools, forming a volcanic islands, and in the future these islands will join together to form the first continents. Earth now has water and land. পৃথিবী এখন ধীরে ধীরে আমাদের চেনা গ্রহের মতো আকার নিতে শুরু করলো। তবু বায়ুমণ্ডল ছিল বিষাক্ত, তাপমাত্রা ছিল আমাদের শরীরের জন্য রীতিমতো অসম্ভব অবস্থায়। জীবন তখনও অসম্ভব। 3.8 বিলিয়ন বছর আগে উল্কা বৃষ্টির তীব্র আক্রমণ শুরু হয় এবং পানি ছাড়াও উল্কাগুলো নিয়ে আসে খনিজ, কার্বন এবং অ্যামিনো অ্যাসিড যুক্ত আদিম প্রোটিন। এগুলো গিয়ে জমা হয় সমুদ্রের গভীরে। অন্ধকার প্রায় হিমশীতল সমুদ্রের তলে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে পানি ঢুকে খনিজ এবং গ্যাস সংগ্রহ করে আবার বেরিয়ে আসে। তৈরি হয় গরম তরল উদ্গীরণকারী চিমনি। উল্কা থেকে আসা উপাদানের সাথে মিশে সমুদ্রের পানি হয়ে ওঠে এক রাসায়নিক স্যুপ। প্রাণীর শুরুটা ঠিক কখন এবং কিভাবে হয়েছিল সেটি নিশ্চিত করে বলা যায় না, কিন্তু কোনো এক সময় এই রাসায়নিক উপাদানগুলো একত্র হয়ে জন্ম দেয় জীবনের প্রথম নিদর্শনটিকে। সমুদ্র ভরে ওঠে আণুবীক্ষণিক জীব দিয়ে, যা খুবই ক্ষুদ্র এবং মাইক্রোস্কোপিক লেভেলেই দেখা সম্ভব ছিল। পৃথিবীতে জীবনের প্রাচীনতম রূপ ছিল এককোষী ব্যাকটেরিয়ার মতো একটি এককোষী জীব, যা একটি যুগান্তকারী মুহূর্ত যখন অণুজীবের যাত্রা শুরু হয়। শত শত মিলিয়ন বছর ধরে পৃথিবীতে ছিল শুধু এককোষী জীবন। তারপর 3.5 বিলিয়ন বছর আগে অগভীর সমুদ্রে দেখা দেয় স্তূপের মতো গঠন, যেটাকে বলা হয় স্ট্রোম্যালাটাইট, যা আসলে জীবন্ত ব্যাকটেরিয়ার উপনিবেশ। এই ব্যাকটেরিয়াগুলো সূর্যালোক ব্যবহার করে ফটোসিনথেসিস প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে খাদ্য তৈরি করত, আর উপপণ্য হিসেবে যুক্ত করত অক্সিজেন। ধীরে ধীরে সেই অক্সিজেন সমুদ্র ভরিয়ে তোলে, পানির লৌহকে মরিচায় পরিণত করে সমুদ্র তলে, লৌহ সমৃদ্ধ শিলাস্তর গঠন করে, যে খনিজ একদিন সেতু, জাহাজ আর অট্টালিকা নির্মাণে ব্যবহৃত হবে, যে খনিজ একদিন ব্রিজ, শিপ, বিল্ডিং স্ট্রাকচারে ব্যবহৃত হবে। এবং পরে এই অক্সিজেন বায়ুমণ্ডলকে বদলে দেয়, সৃষ্টি করে জীবনের জন্য অপরিহার্য উপাদান
পরবর্তী 2 বিলিয়ন বছর অক্সিজেনের মাত্রা বাড়তেই থাকে, আর পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে আসে এবং দিনের দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় প্রায় 16 ঘন্টা। পৃথিবীর জন্মের 3 বিলিয়ন বছর পরও জটিল জীবনের অস্তিত্ব ছিল না, কিন্তু এক শক্তি ধীরে ধীরে সবকিছু বদলাচ্ছে। প্লেট টেকটনিকের ভূত্বকে বিশাল প্লেটগুলো ভেঙে নড়ে ওঠে এবং সুপার কন্টিনেন্ট রোডেশিয়া তৈরি হয়, আবার ভেঙে যায়। রোডেশিয়া হচ্ছে প্রাচীনতম একটি মহাদেশের নাম, এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত, কার্বন ডাই অক্সাইডের ওঠানামা, আর একসময়ের গ্লোবাল আর্থ পুরো বরফে ঢেকে যায়। এরপরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আবার পৃথিবীকে উষ্ণ করে, বরফ গলে, অক্সিজেন বাড়ে, এবং 540 মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণে সমুদ্র ভরে ওঠে জটিল জীবনে। এরপর জীবন সাগর ছেড়ে ধীরে ধীরে ডাঙায় ওঠার অবকাশ পায়, এবং যেখান থেকে আমরা ডাইনোসর, স্তন্যপায়ী আর অবশেষে মানুষ নামক প্রাণীর দেখা পাবো। কিন্তু এর মাঝে আবার আসে পৃথিবীর ভয়ঙ্করতম গণ বিলুপ্তি, পারমিয়ান বিলুপ্তি নামে যেটি পরিচিত, যেখানে 95% প্রজাতি হারিয়ে যায়। আবার নতুন জীবন, নতুন আধিপত্য, ডাইনোসরদের 150 বিলিয়ন বছরের রাজত্ব। সুতরাং পরবর্তী 2 বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে অক্সিজেন লেভেলের পরিমাণ বাড়তে থাকে এবং ধীরে ধীরে পৃথিবীর গতি কমে যায় এবং দিনের পরিমাপ বৃদ্ধি পায়, যা 16 ঘন্টায় গিয়ে দাঁড়ায়। প্রায় 1.5 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 150 কোটি বছর আগে, পৃথিবী ছিল একটি সুন্দর নীল রঙের গোলক, এবং এটি মোটামুটি আজকের আমাদের পৃথিবীর কাছাকাছি একটি রং এবং রূপ ধারণ করে। এবং এই সময় পৃথিবীর আগ্নেয় দ্বীপপুঞ্জগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। কয়েক মিলিয়ন বছর ধরে একটি অজানা শক্তি এই দ্বীপগুলোকে নতুনভাবে সাজায়। পৃথিবীর নিচে পৃথিবীর ভূত্বক কিছু বিশাল প্লেটে ভাগ হয়ে যায়, আরও গভীরে পৃথিবীর কেন্দ্রে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এটি প্লেটগুলোর নিচে গতি সৃষ্টি করে। এই গতিগুলোই প্লেটগুলোকে টেনে সাথে নিয়ে চলে সমুদ্র এবং দ্বীপপুঞ্জ। প্রায় 1 লক্ষ বছর ধরে এই ধারাটি অব্যাহত থাকে। আমাদের এই গ্রহটি তখনও জীবন্ত এবং দ্রুত পরিবর্তনশীল। প্রায় 400 মিলিয়ন বছর ধরে একটি বিশাল নতুন অতি মহাদেশের জন্ম নেয়, যার নাম রডিনিয়া। এই রডিনিয়ার চারপাশে অগভীর জলে স্ট্রোলোমাইট নামে জীবাণুগুলো 2 বিলিয়নেরও বেশি সময় ধরে তাদের কাজ চালাচ্ছিল। বায়ুমণ্ডলের অক্সিজেন যোগ করা ছিল তাদের মূল কাজ। তাপমাত্রা তখন প্রায় 85 ডিগ্রি, আর একটি দিন ছিল 18 ঘন্টা। প্রায় 750 বিলিয়ন বছর আগে গ্রহের গভীরে থাকা উত্তাপ ভূত্বককে টুকরো টুকরো করে ফেলে, মনে হয় যেন পৃথিবী ভেঙে যাচ্ছে। এই সময় তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ অনেক আগ্নেয়গিরি তৈরি করেছিল। এই আগ্নেয়গিরিগুলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছাড়তে থাকে, এবং কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে, এবং এই সময় অনেক মহাদেশ বিভক্ত হয় এবং অনেক শিলা উন্মুক্ত হয়। এই শিলাগুলো অ্যাসিড বৃষ্টি শোষণ করে এবং বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে এই শিলাগুলোর মধ্যে যে জমা হয়। ফলস্বরূপ সূর্যের তাপ ধরে রাখার জন্য পর্যাপ্ত কার্বন ডাই অক্সাইড আর বায়ুমণ্ডলে থাকে না। কয়েক হাজার বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি পর্যন্ত নেমে আসে, এবং এই হিমায়িত বিরানভূমি হল দক্ষিণ অস্ট্রেলিয়া। 650 মিলিয়ন বছর আগে এটি এমন এক সময়ের সূচনা করেছিল যা কিছু বিজ্ঞানী গ্লোবাল আর্থ বা তুষার পিণ্ড বা স্নোবল আর্থ নামে আখ্যায়িত করে থাকেন। এমন একটি সময় যা তারা বিশ্বাস করে যে গ্রহকে আঁকড়িয়ে ধরা সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে ঠান্ডা হিমযুগ হিসাবে চিহ্নিত হয়ে আছে। হাজার হাজার ফুট উঁচু একটি বিশাল বরফের প্রাচীর দৃশ্যমান, এবং এটি অপ্রতিরোধ্য। যত বেশি বরফ থাকবে এটি তত বেশি সূর্যালোক গ্রহ থেকে প্রতিফলিত করে দেবে, এবং তত দ্রুত বরফ আরো ছড়িয়ে পড়বে। এবং
এভাবেই পাশাপাশি থাকা দুটি চাদর মেরু থেকে বিষুব রেখার দিকে একে অপরের দিকে ছুটে আসতে থাকে এবং তারা এসে মিলিত হয় বিষুব রেখা অর্থাৎ আফ্রিকার মাঝামাঝি কোনো একটি জায়গায়। এখন পুরো গ্রহটি ঢেকে রাখে 10,000 ফুট পুরু একটি বরফের চাদরে। পৃথিবীর প্রথম শুরু হয়েছিল আগুনের একটি গলিত গোলক হিসেবে, এখন এটি বরফের একটি হিমায়িত গোলক। কার্যত সমস্ত সূর্যের আলো এবং উষ্ণতা প্রতিফলিত হয়ে ফিরে যায় মহাকাশে এবং মনে হয় কিছুই, এমনকি সূর্য এখন গ্রহটিকে উদ্ধার করতে পারবে না। 650 বিলিয়ন বছর আগে বরফ গ্রহটিকে সমাধিস্থ করে। 15 মিলিয়ন বছর ধরে পৃথিবী একটি বিশাল হিমায়িত তুষার পিণ্ড হিসেবে অবস্থান করছিল। তবে আশা ছিল যে একদিন কিছু না কিছু পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী করার জন্য এই হিমায়িত গোলক থেকে মুক্ত করবে এবং যখন তা ঘটবে জীবন বরফের নিচে বেঁচে আছে কিনা তা জানা যাবে। এবং এই কাজটি করেছিল আগ্নেয়গিরিগুলি এবং বিশ্বের শীতল হওয়া শুরু করার পর থেকে বিস্ফোরিত হতে থাকে আগ্নেয়গিরিগুলি, কিন্তু তখন পর্যন্ত তাদের উত্তাপ এবং শক্তি বরফের উপর কোনো প্রভাব ফেলেনি। আগ্নেয়গিরি বিলিয়ন বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত করে। বড় হিমযুগের আগে পৃথিবীর শিলাগুলো বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড শোষণ করত, কিন্তু এইসব শিলাগুলি বরফে ঢেকে যাওয়ায় গ্যাস শোষণ করার মতো কিছুই নেই। তাই এটি একটি কম্বলের মতো বায়ুমণ্ডল পূর্ণ করে। এটি সূর্যের উষ্ণতা গ্রহের চারপাশে আটকে রাখে, তাপমাত্রা বাড়তে দেয়। এখন 15 মিলিয়ন বছর পর বরফ গলতে শুরু করে। ধারণা করা হয় যে স্নোবল আর্থ পৃথিবীর ভিতরে চাপ তৈরি করেছিল, অর্থাৎ বরফ ভূত্বকের নিচে চাপ দিয়েছিল, কিন্তু এমন একটি এবং বরফ গলার সাথে সাথে ভূত্বক উপরে উঠে আসে, ফাটল এবং দুর্বল স্থান তৈরি করে এবং আরো বেশি আগ্নেয়গিরি সৃষ্টি করে। আগ্নেয়গিরি আরো বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত করে এবং তাপমাত্রাকে আরো বেশি বাড়িয়ে দেয় এবং এই গলন প্রক্রিয়া দ্রুত আরো গতি সংগ্রহ করে এবং সূর্যের অতি বেগুনি রশ্মি বরফের মধ্যে জল অণুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, যা অক্সিজেন সমৃদ্ধ একটি রাসায়নিক বিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। এবং এখন বরফ গলার সাথে সাথে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যায় এবং বিপুল পরিমাণ অক্সিজেন নির্গত করে। 600 মিলিয়ন বছর আগে বায়ুমণ্ডল উষ্ণতর হতে শুরু করলো, যেমন একটি গ্রীষ্মের দিন, এবং দিন প্রায় 22 ঘন্টা দীর্ঘ। আগে আদিম ব্যাকটেরিয়া সমুদ্রে উদ্ভূত হয়েছিল, কিন্তু নিশ্চয়ই তারা একটি হিমযুগের মধ্যে বেঁচে থাকতে পারছিল না। মানুষের ইতিহাসের পুরো সময়ের চেয়ে 75 গুণ দীর্ঘ। যদি কিছু বেঁচে থাকে তাহলে জীবন সেখানে শেষ দেখা গিয়েছিল, সেই সমুদ্রেই পাওয়া যেতে পারে আবার নতুন জীবনের সন্ধান। এখন 500 মিলিয়ন বছর আগে অক্সিজেনপূর্ণ একটি সমুদ্র সেই আদিম ব্যাকটেরিয়াগুলিকে বিবর্তিত করেছে। একটি মুষ্টিমেয় সংখ্যককে বড় হিমায়নের মধ্য দিয়ে আঁকড়ে থাকতে হয়েছিল। সমুদ্রের তলে উদ্ভিদ বর্মাবৃত শামুকের মতো দেখতে, এর নাম রিওয়াঙ্গিয়া, জটিল বহুকোষী জীবের একটি নতুন প্রজন্ম। পৃথিবী তার ইতিহাসের সবচেয়ে গতিশীল সময়ের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এবং যেটাকে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের পর যুগ হিসেবে আখ্যায়িত করা হয় এবং বর্ধিত অক্সিজেনের মাত্রা প্রাণীদের বৃহত্তর হতে এবং অস্থি কঙ্কাল বিকাশ করতে দেয়। ঠিক আছে, প্রায় 1.5 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল প্রায় 450 মিলিয়ন ইয়ার্স পিছনে প্লেটগুলো আবারও মুভ করতে শুরু করেছিল এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ আজকের পৃথিবীর অক্সিজেনের পরিমাণের কাছাকাছি হয়ে গিয়েছিল। সেই হিসাব করলে তখনকার পৃথিবীতে সমুদ্র থেকে প্রাণ ডাঙ্গা উঠে আসার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা গেল তখনও সেটি হচ্ছে না। এর মূল কারণ ছিল সূর্য থেকে রেডিয়েট হওয়া বিভিন্ন ক্ষতিকারক So the complex life in the ocean doesn't stand a chance. So the complex life on water, এবং এই সময় সূর্যের আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ ঘটনা ঘটল এবং সেটি ছিল
সূর্যের অতি বেগুনি রশ্মি সেই অক্সিজেনের অণুকে ভেঙে দিল এবং এই একক অক্সিজেন পরমাণু ও আবার আরেকটি অণুর সাথে যুক্ত হয়ে তৈরি করলো O+O2 = O3। এই O3 হলো ওজোন। ধীরে ধীরে উপরের বায়ুমণ্ডলে স্ফটিস্ফিয়ার জমতে লাগলো। এই অক্সিজেন গ্যাস এবং এ থেকেই তৈরি হলো এক প্রতিরক্ষামূলক স্তর, যাকে আমরা আজকের দিনে ওজোন স্তর বলে বা ওজোন লেয়ার বলে জানি। ওজোন সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে এবং এর আগে ইউভি রশ্মি সরাসরি পৃথিবীর পৃষ্ঠে আঘাত করত এবং যেটি ফলে দীর্ঘ সময় সমুদ্র থেকে প্রাণ পৃথিবীর ডাঙায় উঠতে পারেনি এবং জীবনের জন্য ওই প্রায় 375 মিলিয়ন বছর আগে কানাডার লাভানায় মাছের মতো শ্বাসযন্ত্র আর হাড় আছে, কিন্তু পাখনা হয়ে প্রাথমিক পা আকারে রূপান্তরিত হয় তাদের পাখনা অ্যাকান্থোস্টেগা, যাদেরকে প্রাথমিক টেট্রাপড বলা হচ্ছে, মূলত জলজ কিন্তু পায়ের আকার আছে বা স্থলে হাঁটার জন্য তৈরি হতে জল ছেড়ে ডাঙায় উঠে আসে। এরা হচ্ছে প্রথম প্রাণী যারা জলের বাইরে বেঁচে থাকতে পারে, যাদেরকে টিকাটলি বা টিকটলিক বলেও নাম দেওয়া হয়। অর্থাৎ সুতরাং এটা বলা যাচ্ছে যে ডাঙায় প্রথম যে জীবনের শুরু হয়েছিল সেটি প্রাণী ছিল, উদ্ভিদ ছিল না। অর্থাৎ জল থেকে প্রথমে প্রাণী উঠে আসে, যাকে আমরা টিকাটলিক বলছি, যেটা অ্যাকান্থোস্টেগা ইথিওস্টেগা জল নামে পরিচিত। এবং এই প্রাণীরাই প্রাথমিকভাবে মাছের মতো ছিল অনেকটা, কিন্তু তাদের পা এবং শ্বাস প্রক্রিয়ার পরিবর্তন ধীরে ধীরে স্থল জীবনের জন্য মানিয়ে নিতে শুরু করেছিল। মানে তারা আগেই কিছুটা পরিবর্তিত ছিল বলে তারাই প্রথম ডাঙায় উঠে আসতে পারে। সুতরাং ডাঙায় প্রথম টিকাটলিক নামের একটি সরীসৃপ জাতীয় প্রাণী উঠে এসেছিল এবং এরপরে উদ্ভিদের বংশবিস্তার শুরু হয়। তবে প্রথম অবস্থার উদ্ভিদগুলোর মধ্যে ছিল মস জাতীয় উদ্ভিদ, যা স্পোরের মাধ্যমে বংশবিস্তার করতে এবং জল বা আর্দ্র পরিবেশের উপর নির্ভরশীল ছিল। কিন্তু সিড প্লান্টস, যা 360 মিলিয়ন বছর আগে, যেটি লেট ডিভোনিয়ান যুগ হিসেবে ধরা হয়, সেই সময় বাতাসের মাধ্যমে প্রথম তার বংশবিস্তার শুরু হয় এবং এই উদ্ভিদগুলো বীজ দিয়ে বংশবিস্তার করে এবং জল ছাড়াই স্থলে বাঁচতে পারে। বীজগুলো কখনো কখনো বাতাস, জল বা প্রাণীর মাধ্যমে ছড়ায়, তাই সিড ইজ ক্যারিড বাই উইন্ড বলতে বীজযুক্ত উদ্ভিদকে বোঝায়।